সিফিলিনাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সিফিলিনাম সম্পর্কে আমরা এর আগে ক্লাস করেছিলাম। এরপরে গত একটা ক্লাস মিসিং হয়েছে, তো গত ক্লাস প্লাস আজকে দুটো মিলে আমি আলোচনা শেষ করব ইনশাল্লাহ আজকে। তো আপনাদের অবশ্যই মনে আছে আমরা সিফিলিনামের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, সিফিলিনামের ডিস্ট্রাকটিভ নেচার, সেটা বোথ মেন্টাল এন্ড ফিজিক্যাল লেভেলে আলোচনা করেছিলাম। এবং সেই ডিস্ট্রাকটিভ নেচার আলোচনা করতে গিয়ে আমাদের কানে, নাকে, দাঁত, মুখ, হাড় হাড্ডি, অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় তার যে ডিস্ট্রাকটিভ নেচার সেটা কিন্তু তুলে ধরেছিলাম। এমনকি ব্লাড ভেসেল পর্যন্ত আক্রান্ত হয়ে ব্লাড ভেসেলের যে অ্যানিউরিজম দেখা দেয়, মেরুদণ্ড আক্রান্ত হয়ে সেখানে স্কোলিওসিস দেখা দেয়, এবং কানের হাড় আক্রান্ত হয়ে সেখানে যে ক্যারিজ দেখা দেয়, এই বিষয়গুলো কিছু কিছু আলোচনা করেছিলাম। আজকে সেটার উপরে একটু বিস্তৃত আলোচনা করা হবে। তো সেই জন্যই গত আলোচনার সূত্রকে টেনে আজকে যে বিষয়টা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ক্যারিজ অফ অসিকলস। ক্যারিজ অফ অসিকলস, আমাদের কানে তিনটা হাড় থাকে ভিতরের দিকে, কানের ভিতরের দিকে অন্তঃকর্ণে তিনটা হাড় থাকে, দ্য মেলিয়াস, ইনকাস এন্ড স্ট্যাপিস। এই তিনটা হাড় আমরা যে শুনছি, এই যে কথা শুনছি, এই কথা শোনার ক্ষেত্রে এই তিনটা হাড়ের সঙ্গে যে বাতাসের গতি, বাতাসের যে প্রবাহ, এটাকে নিয়ন্ত্রিত হয়ে স্নায়ু বেয়ে মস্তিষ্কে যে সারাটা জাগায়, এর মাধ্যমে মূলত আমরা শুনতে পাই। তো এই তিনটা হাড় যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সেক্ষেত্রে আমাদের মধ্যে কি আসবে? ডিফনেস আসবে, আমরা শুনতে পাবো না। তো এই তিনটা হাড় যখন ক্ষয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্যারিজ অফ অসিকলস, অর্থাৎ কানের সেই হাড়ের ক্ষয়, ক্যারিজ। তো কি বলছে, কেন হয় এগুলো? সিরিয়াস ইনফেকশন এন্ড হেড ইনজুরি ক্যান ড্যামেজ দ্য অসিকলস। মারাত্মক রকমের যদি কোনো ইনফেকশন হয়, যেমন কি ACOM বা CSOM। ACOM কি অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া, আর CSOM ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া। কানের মধ্যে যদি ইনফেকশন হয় এবং সেই ইনফেকশনটা খুব মারাত্মক রকমের হয়, কিংবা কানে মারাত্মক রকমের ইনজুরি হয়েছে, যেমন সে আঘাত পেলো, চর খেলো, এ ধরনের ইনজুরি হয়েছে, এতে করে যে অসিকল রয়েছে বা কানের হাড় রয়েছে সেটা ডিস্ট্রাকশন হয়, সেটা ডিস্ট্রয় হয়ে যায়। সেটাকে বলা হয় কি? প্যারিস অফ অসিকলস। এই হাড়গুলো চিনি বোন, ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র বোন, কোনোটা দেখতে ওই হাতুড়ির মতো, খুব ক্ষুদ্র ক্ষুদ্র বোন, খুব ক্ষুদ্র ক্ষুদ্র হাড়, এই জন্য এদেরকে চিনি বোন বলছে, এবং এদেরকে একসাথে বলা হয় অসিকলস। তো damage the ossicles in the inner ear that pass sound waves from the eardrum to the inner ear, causing hearing loss. মূলত এরাই কি করতেছে, কানের যে পর্দা আছে, ইয়ার ড্রাম আছে, সেখানে সাউন্ড তরঙ্গকে, শব্দ তরঙ্গকে সেখানে প্রবাহিত করছে, এবং সেই প্রবাহ থেকে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সেই প্রবাহ সঞ্চালিত হয়ে আমরা শুনছি। সেটাকে যখন ড্যামেজ করে ফেলে তখন আমাদের হিয়ারিং লসটা হয়। বিহাইন্ড দ্য ইয়ারড্রাম there are the tympanic cavities which contain the three auditory ossicles, the malleus, incus and stapes. যেটা আমি প্রথমেই বলেছিলাম, এই ইয়ারড্রামের পেছনে কি থাকে? তিনটা ছোট ছোট হাড় থাকে, তাদের নাম ম্যালিয়াস, ইনকাস এন্ড স্ট্যাপিস। তো আমরা যদি এই বিষয়টা জানতে চাই যে কানের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কানের হাড় ক্যারিজ হয়েছে কিনা, তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের একটা হিস্ট্রি থাকতে হবে, হিস্ট্রি নিতে হবে, ইনজুরি হিস্ট্রি,
আমাদের কাছে অনেক রুগী আসে যে কানে শুনে না বা কান পেকে যায় কিছুদিন পর পর, অতীত হিস্ট্রি বলতেছে সে আঘাত পেয়েছিল, কেউ একটা চড় মেরেছিল বা আঘাত পেয়েছিল। আমরা সেক্ষেত্রে কানের সোয়াব টেস্ট করে, সোয়াব কালচার টেস্ট করে এবং এক্স রে করে কিন্তু আমরা দেখতে পারবো তার ভিতরে কি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমাদের সেই প্যাথোলজিক্যাল সাহায্যগুলো নেওয়া দরকার। তাহলে কিভাবে বুঝবো যে কানের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে? এরপরে যে প্যাথোলজিক্যাল টার্ম নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যানিউরিজম। অ্যানিউরিজম, হোয়াট ইজ অ্যানিউরিজম? Aneurysm is a bulge in a blood vessel caused by a weakness in the blood vessel wall, usually where it branches. আমার মনে হয় যদি কেউ একজন স্লাইড শেয়ার করে নেট থেকে এই অ্যানিউরিজমটা দেখাতেন, চিত্রটা দেখাতেন, অ্যানিউরিজমের চিত্র যেটা হয়, আমাদের যে ব্লাড ভেসেল আছে, বিশেষ করে অ্যাওর্টা যেটা আছে, ওই জায়গাটা বেলুনের মতো একটা জায়গায় ফুলে ওঠে। কেন ফুলে ওঠে? কারণ সেখানকার ওয়ালটা উইক হয়ে যায়, আর উইক হয়ে গেলে রক্তের চাপের কারণে বেলুনের মতো ফুলে ওঠে। এই বেলুনের মতো ফুলে উঠে যদি কখনো রাপচার্ড হয়ে যায় তখন খুব মারাত্মক ঘটনা ঘটে। এই রাপচার্ড হয়ে গেলে, এই ফেটে গেলে, এই ছিঁড়ে গেলে তখন যে ঘটনা ঘটে, সেই ঘটনার কারণে রোগী খুব দ্রুততার সাথে মারা যেতে পারে এবং এসব ক্ষেত্রে 50% বাঁচার সম্ভাবনা থাকে, 50% মরার সম্ভাবনা থাকে, এবং তাদেরকে হসপিটালে নেওয়ার আগেই প্রায় 15% রোগী অনেক ক্ষেত্রে পৃথিবী থেকে চিরবিদায় নেয়। এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, দেখুন বেলুনের মতো ফুলে উঠেছে। হ্যাঁ, চিত্রটা একটু বড় করে দেখান, রাইট, দেখুন ওই যে আর্চ অফ অ্যাওর্টার ওখানে বেলুনের মতো ফুলে উঠেছে একটা অংশ। একটু অন্য একটা স্পষ্ট চিত্র একটু দেখান, এখানে হয়তো বোঝা যাবে না, অনেকে বুঝবে না। আহ এই এই তো বাম দিকে একটা চিত্র আছে, একবার বামে, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখুন বেলুনের মতো কিরকম ফুটে ফুলে উঠেছে, এটা হচ্ছে অ্যানিউরিজম। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যানিউরিজম। আর্টারির ওয়াল রক্তের চাপে বেলুনের মতো ফুলে উঠেছে। কেন ফুলে উঠেছে? কারণ হচ্ছে ওই জায়গাটা উইক হয়ে গেছে, এবং এই উইকনেস, ওই জায়গাটাই উইক হয়ে গেছে, এটাই হচ্ছে ওই ব্লাড ভেসেলের ডিস্ট্রাকশন, এবং এটাই হচ্ছে সিফিলিটিক মাইজমেটিক কন্ডিশন, এবং সিভিলি নামেরও একটা গুরুত্বপূর্ণ চরিত্র বা বৈশিষ্ট্য। As blood passes through the weakened blood vessels, the blood pressure causes a small area to bulge outward like a balloon. এটাই বলেছে যে ব্লাড যখন এর মধ্যে দিয়ে পাস করতেছে এই উইক ভেসেলের মধ্যে দিয়ে, তখন তার প্রেসারে ওই জায়গাটা বাইরের দিকে বেলুনের মতো ফুলে ওঠে। এর কারণটা কি, কেন ঘটে এরকম? দ্য মোস্ট কমন কজ অফ অ্যাথেরিওস্ক্লেরোসিস এন্ড হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, যাদের হাই ব্লাড প্রেশার, অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা একটা টার্ম। এটা মানে হচ্ছে যে ব্লাড ভেসেলের ওয়ালটা ক্ষয়ে যাওয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা এক ধরনের সিফিলিটিক ডিস্ট্রাকটিভ নেচার, এবং এই হাই ব্লাড প্রেশারও কিন্তু সিফিলিটিক। ডিপ ওন্ড অর ইনফেকশন, গভীর ক্ষত অথবা মারাত্মক রকমের ইনফেকশন হওয়া, বোথ born with weaken in one of your artery wall, জন্মগতভাবে অনেকে আর্টারি যে ওয়ালটার উইকনেস নিয়ে জন্মগ্রহণ করে জন্মগতভাবে, এটা অনেকেই, যেটা সিফিলিটিক মায়োজমেটিক কারণ পজিশন। এখন অ্যানিউরিজম occurs anywhere throughout the circulation system, আমাদের যে সার্কুলেটরি সিস্টেম আছে যে কোনো জায়গায় হতে পারে, বাট মোস্ট কমনলি developed along the aorta, the body's main artery that runs the length of the trunk. আমরা কিন্তু চিত্র দেখতে পেরেছি যে অ্যাওর্টা, সেই অ্যাওর্টার জায়গায় মূলত এটা হয়। কারণ কি? কারণ এই অ্যাওর্টা হচ্ছে আমাদের বডির ব্লাড সাপ্লাইয়ের মূল যে পাইপ বা মূল যে লাইন, এই মূল লাইন বা মূল পাইপের উপর সবচেয়ে বেশি চাপ পড়তেছে, এবং এই জায়গাটাই মূলত হয়। কিন্তু অন্যান্য জায়গায় হতে পারে, অন্যান্য আর্টারিতেও হতে পারে।
তাহলে কি হয়, এবং এটার মাধ্যমেই কিন্তু আমাদের যে ব্লাড সাপ্লাইটা ব্রেনে যাচ্ছে, এই আর্টারি পাওয়ারটা ব্রেনে কিন্তু ব্লাড সাপ্লাইটা পাঠাচ্ছে। তখন কি হয়, when an aneurysm rupture result in bleeding in the space between the brain and the surrounding tissue, যার ফলে যদি এটা রাপচার্ড হয়ে যায় তখন ব্রেনের আশেপাশে সেই টিস্যুগুলো কি হয়, টিস্যুগুলোতে ব্লিডিং হয়। ব্লিডিং হয়ে গেলে তখন কি হবে, এখানে ব্লক হয়ে যাবে, রক্ত জমে যাবে, ব্লক হয়ে যাবে। যদি তাই হয়ে যায় তখন কি হবে, আমাদের যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে, যেটা আমাদের ব্রেন থেকে এই মেরুদণ্ডের চ্যানেল হয়ে এটা কি হচ্ছে, ফ্লো হচ্ছে, সেটা বাধাগ্রস্ত হবে। এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের প্রবাহ ভালো বাধাগ্রস্ত হবে। তারপর ব্রেনের যে অংশটা জমে যাবে, ক্লটিং হয়ে যাবে রক্ত, সেই অংশটার কাজ হ্যাম্পার্ড হবে। তখন কি হবে, প্রচন্ড মাথা ব্যথা হবে, অসহনীয় মাথা ব্যথা হবে। এরকম মাথা ব্যথা জীবনেও হয় নাই। ঠিক মতো দেখবে না, দৃষ্টি স্বল্পতা হবে, কারণ আমাদের দেখার সঙ্গে রিলেশন হচ্ছে ব্রেনের, ব্রেন থেকে সিগন্যাল আসে বলেই আমরা দেখি। এরপর কি হবে, খিঁচুনি হবে। ব্রেনে যদি এক্সট্রা প্রেসার পড়ে, এক্সট্রা চাপ পড়ে কোনো একটা অংশে, তবে সেক্ষেত্রে কি হবে, খিঁচুনি হবে। তারপর কি হবে, নার্ভের এই প্রতিক্রিয়ার জন্য ঘাড় স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এবং আলো একদমই সহ্য হতে হবে না, সেন্সিটিভ টু লাইট, এবং সে ডাবল ভিশন। ব্রেন এফেক্টেড হলে সাধারণত দৃষ্টি এফেক্টেড হয়, ঘাড়টা এফেক্টেড হয়, মাথা প্রচন্ড যন্ত্রণা। এই কয়টা বিষয় কমন একটা বিষয়। হ্যাঁ, এর সাথে খিঁচুনি, বমি, বমি ভাব, এই বিষয়গুলো থাকতে পারে। সাডেন অ্যাগোনাইজিং হেডেক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন সিমটম। হঠাৎ করে অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক, মৃত্যুর যন্ত্রণার মতো মাথা ব্যথা, সাডেন অ্যাগোনাইজিং হেডেক। এবং কাদের ক্ষেত্রে বেশি হয়, কাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এবং 30 থেকে 60 বছর মহিলা যারা, তাদের রিস্কটা সবচেয়ে বেশি থাকে। এবং স্ট্রং ইমোশন such as being upset or angry can raise blood pressure, can rupture of aneurysm, 50% fatal, 50% fatal, 15% dead before hospital। বিশেষ করে যারা অত্যন্ত ইমোশনাল এবং প্রচন্ড রাগান্বিত হয়, একটুতে আপসেট হয়ে যায়, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, এদের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনাটা বেশি থাকে, রিস্ক ফ্যাক্টর। এই জন্য বলা হয়েছে রাগ নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উপর ভরসা করতে বলা হয়েছে। এটা আমাদের ধর্মীয় ভাবে বলা হয়েছে। কেন? কারণ এটা মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে স্টেবল রাখতে হেল্প করে। কিন্তু যদি আমরা এর বাইরে চলে যাই তখন আমাদের বডি প্রতিক্রিয়া করে, হ্যাঁ, ব্লাড প্রেশার আপচার্ড হয়ে যায় এবং স্ট্রোক। আর এই ধরনের যদি আপচার্ড হয়ে যায় তখন কিন্তু মারাত্মক ব্যাপার। 50% ক্ষেত্রে যদি অ্যানিউরিজম রাপচার হয়ে যায়, 50% ক্ষেত্রে তার মৃত্যু ঝুঁকি থাকে। এবং 15% হসপিটালে যাওয়ার আগে মারা যায়। কাজেশন, কারণগুলো কি কি কাজেশন, সরি কজেশন বলেছি, মানে কশাসনেস, মানে সতর্কতা, কোন কোন বিষয়ে এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সেই বিষয়গুলো কি, তা হচ্ছে অ্যাভয়েড স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকতে হবে, ইট হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েট খেতে হবে, এসটিএন হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, এবং কোলেস্টেরল লেভেলটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। গেট রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন ব্যায়াম করতে হবে। মূলত প্রতিদিন এক্সারসাইজের মধ্য দিয়ে এবং ব্যালেন্স ডায়েটের মধ্য দিয়ে আমাদের ব্লাডে কোলেস্টেরল লেভেলটা নিয়ন্ত্রণে থাকে। এবং কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের যে আর্টারি গুলো আছে, আর্টারির ওয়ালে কোলেস্ট্রল জমার সম্ভাবনা থাকে না। আর কোলেস্ট্রল যদি না জমে তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা থাকে না। আর অ্যাথেরোস্ক্লেরোসিস যদি না হয় তবে সেক্ষেত্রে ওয়াল উইক হবে না। আর ওয়াল যদি উইক না হয় তাহলে আপনার এই ধরনের বেলুনের মতো ফুলে উঠবেন এবং রাপচার হবে না। এই জন্য কোলেস্ট্রল লেভেল নিয়ন্ত্রণ, ওয়েট নিয়ন্ত্রণ, হাইপারটেনশন নিয়ন্ত্রণ, তার সঙ্গে স্মোকিং অ্যাভয়েড করতে হবে।
রেগুলার এক্সারসাইজ করতে হবে। তো এই ধরনের বিষয়গুলো অ্যানিউরিজম বোঝার জন্য কিন্তু আমাদের পেট সিটি এই ধরনের টেস্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যানিউরিজম আছে কিনা। তাহলে দেখুন, মিনিমাম সিমটম ম্যাক্সিমাম প্যাথোলজি। অ্যানিউরিজম হয়েছে, আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, বাট সাইন সিমটম নাই। কেননা সাইন সিমটম প্রডিউসের জন্য যতটা অ্যাডভান্স হতে হয় সেই অ্যাডভান্স অবস্থায় নাই, বাট আপনার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্যাথোলজি আছে। এই বিষয়গুলো আমরা যদি এই ধরনের আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না নিই তাহলে কিন্তু বোঝা সম্ভব না। এবং এই একটা বিষয় হচ্ছে, আমরা যদি রোগীর লিপিড প্রোফাইলটা না করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না এই রোগীটা কোন দিকে যাবে। আমি অনেক রোগী যারা আসে তাদের যখন সাইন সিমটম, কিছু কিছু সাইন সিমটম এটা ইন্ডিকেটিং করে যে এই ধরনের বিষয়গুলো হতে পারে। যেমন ধরুন তার ওয়েট গেইন হচ্ছে খুব বেশি, কিংবা বডিতে প্রচুর পরিমাণ লাইপোমা আছে, সে বুকে ব্যথা পাচ্ছে, কিংবা সে হাঁপিয়ে যাচ্ছে। তখন এই ধরনের রোগীদেরকে আমি লিপিড প্রোফাইল টেস্টটা করতে দিই। লিপিড প্রোফাইল করলে যেটা দেখা যায়, সেখানে কোলেস্টেরল লেভেলে বিভিন্ন, যে সেখানে এইচডিএল কি পরিমাণ, তারপরে এলডিএল কি পরিমাণ আছে, কোলেস্ট্রল কি পরিমাণ আছে, এগুলো কিন্তু সেখানে ট্রাইগ্লিসারাইড কি পরিমাণ আছে, এগুলো কিন্তু বোঝা যায়। আর এগুলো বোঝা গেলে কি করা যায়, এগুলো বোঝা গেলে আপনি রুগীটিকে ম্যানেজমেন্ট দিতে পারেন, যে আপনি কিভাবে কি ডায়েটে চলবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের 50% রোগীর ম্যানেজমেন্ট দরকার আর 50% দরকার হয় মেডিসিনের। তো আমরা যদি শুধুমাত্র 50% মেডিসিন দিয়ে রুগীটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বুঝতেই পারবো না যে কি হচ্ছে না হচ্ছে। কনস্টিটিউশনাল মেডিসিন আছে, ঠিক আছে, সিমটম ঠিক আছে, বাট রোগী ভালো হচ্ছে না, রোগীর সিমটম ঘুরে ফিরে আসতেছে, রোগী তো আরোগ্য হচ্ছে না। কনস্টিটিউশনাল মেডিসিন দিচ্ছি, 1M থেকে 10M 50M সিএম চলে যাচ্ছি, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, রোগী তো ভালো হয় না। এই যে বিষয়গুলো কেন, ইন্টারনাল কস্টে কি, এই ইন্টারনাল কস্ট আমাদের জানতে হবে। কারণ ম্যানেজমেন্ট সাহেব কিন্তু অর্গানে বলে গেছেন, মেনটেনিং কজের কথা বলে গেছেন। সেই মেনটেনিং কস্ট যদি আমরা না বুঝি, সেগুলোকে যদি আমরা রোগীর মধ্যে থেকে দূর না করতে পারি, তাহলে কিন্তু আমরা রোগীর ক্ষেত্রে র্যাপিড পার্মানেন্ট এন্ড জেন্টাল রেস্টোরেশন অফ হেলথ পাবো না। এদিকে আমাদেরকে নজর রাখতে হবে, এবং এই জন্য রোগীর প্যাথোলজি বোঝা অত্যন্ত জরুরি, এবং আধুনিক পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, টেস্ট, কোন টেস্টের মাধ্যমে আমরা এগুলো বুঝতে পারি? এমআরআই স্ক্যান অ্যান্ড অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি, এরপরে সিটি স্ক্যান ফর রাপচার অ্যানিউরিজম। হ্যাঁ, যদি রাপচারই হয়ে যায়, আমরা যদি ধরেন সিমটম পাই যে প্রচন্ড হেডেক হচ্ছে, মারাত্মক ব্যথা হচ্ছে মাথায়, সিভিয়ার হচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে তার ভীষণ ডাবল ভিশন বা ভীষণ লস এই ধরনের হচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সিটি করে দেখতে হবে। সিটিতে রাপচারটা বোঝা যায়, এমআরআই এর ক্ষেত্রে রাপচারটা বোঝা যায় না। তো এই হলো টেস্ট। এখন আমি আসি স্কোলিওসিস। স্কোলিওসিস, হোয়াট ইজ স্কোলিওসিস? স্কোলিওসিসের ক্ষেত্রে বলা আছে, একটু ছবিতে একটু দেখান। আব্দুল কাদের মনে হয় দেখিয়েছিলেন আপনি ছবিটা, একটু স্কোলিওসিসটা একটু দেখান। জি স্যার। SCOLIOSIS, স্কোলিওসিস is a sideway curvature of the spine. স্পাইন যেটা আছে আমাদের মেরুদণ্ডের স্পাইন, সেই স্পাইনটা পাশের দিকে বাঁকা হয়ে যায়, এটাই হচ্ছে স্কোলিওসিস। স্কোলিওসিস ইজ ডায়াগনোসড মোস্টলি ডিউরিং অ্যাডোলেসেন্ট, যখন বয়ঃসন্ধিকাল, এই সময় মূলত এই ধরনের প্রবলেমটা হয়। দেখুন মেরুদণ্ড কিভাবে বাঁকা হয়েছে, একবার মাঝের চিত্রটা দেখুন, একটু বড় করে দেখান। এইটা এক ধরনের দেখেন ডিস্ট্রাকশন, ডিজেনারেশন, এই যে ডিজেনারেশন, ডিস্ট্রাকশন এবং ডিফর্মিটি, এটাই হচ্ছে সিফিলিটিক ম্যাজমেটিক বহিঃপ্রকাশ। এই স্কোলিওসিস দেখেন কেমন হয়েছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে একদিকে, এটা কিন্তু সিফিলিটিক নেচার। তো scoliosis is diagnosed mostly during adolescence, while scoliosis can occur in people with
conditions such as cerebral palsy and muscular dystrophy. তো যেহেতু এটা মেরুদণ্ডকে বিকৃতি করছে, সুতরাং যে নার্ভগুলো, স্নায়ুগুলো প্রবাহিত হয়েছে সেটাও কিন্তু এটার উপর প্রভাব ফেলে এর ফলে, এবং যার ফলে সেরিব্রাল পলসি, সেরিব্রাল পলসি হুম সেরিব্রাল পলসি হলে কি হয়, সাধারণত সেরিব্রাল যদি পলসি হয় সেক্ষেত্রে দেখবেন অনেকের বেলস পলসি হয়। বেলস পলসি হলে মুখের একটা পাশে বাঁকা হয়ে যায়। আর সেরিব্রাল পলসি হলে যেটা হয়, বডিতে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, মাসকুলার ডিস্ট্রফি ঘটে, মাসেলগুলো শুকিয়ে যায়, মাসেলগুলো শুকিয়ে যায়, হাত পা দেহের মাসেলগুলো শুকিয়ে যায়। বাট আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে এই স্কোলিওসিস কেন হয় এটা আননোন, কিন্তু আমরা কিন্তু জানি, আমরা হোমিওপ্যাথিরা জানি যে এই স্কোলিওসিসের পিছনে কারণ হচ্ছে সিফিলিটিক মায়াজম। সেটা আমরা সামনে গেলে আরেকটু বুঝতে পারবো। প্রবলেম বা স্কোলিওসিস, কি প্রবলেম হয় এই স্কোলিওসিস হলে? দ্য কার্ভেচার অফ দ্য স্পাইন ক্যান স্ট্রেস or initiate নার্ভস, নার্ভসটাকে কি করতেছে, নার্ভের উপর চাপ ফেলতেছে সে। অলসো স্ট্রেন জয়েন্ট কজিং দেম টু বিকাম ইনফ্লেমড, এবং জয়েন্ট গুলোর উপরেও সে কিন্তু কি করতেছে, চাপ করছে, চাপ ফেলতেছে সেখানে, এবং সেগুলোকে কি করতেছে, ইনফ্লেম করতেছে, প্রদাহিত করতেছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে। মাসেল টাইটনেস এন্ড কজিং পেইন, যদি মেরুদণ্ডের হাড় একদিকে বাঁকা হয়ে যায় তাহলে কি হবে, আরেকদিকে টান পড়বে। তো টান হলে কি মাসেল স্প্যাজম হবে, তখন মাসেলও পেইন হবে। তার মানে এটা নার্ভ, মাসেল, বোন তিনটার উপরেই প্রভাব ফেলতেছে। স্টিফনেস এন্ড টাইটনেস ইন লোয়ার ব্যাক ইন কমন সিমটম, তা তো হবেই। নিচের দিকে, পিঠের নিচের দিকে সেখানে কি হচ্ছে, স্টিফনেস, শক্ত হয়ে যাচ্ছে, এবং খুব টাইট ফিল হচ্ছে, কারণ মেরুদণ্ডের হাড় যদি বাঁকা হয়ে যায় তখন একদিকে তো চাপ পড়বেই, এটাই তো স্বাভাবিক। সিফিলিটিক হেলথ প্রবলেম, জেনারেল যে সিমটম গুলো আসে, জেনারেল সিমটম গুলো কি, এটা এটা গুলো মানে স্কোলিওসিস সম্পর্কে যে বিষয়, সেই বিষয়গুলো আমি বললাম আপনাদেরকে। এখন যে বিষয় আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে সিফিলিটিকের কারণে, যে সিফিলিটিক, এই সিফিলিটিক মাসমেটিক কন্ডিশনের কারণে বা সিফিলিসের কারণে যে হেলথ প্রবলেম গুলো হয়, সেই হেলথ প্রবলেম গুলো কি হয়, বা সিফিলিটিক নেচারের, সিফিলিটিক সিফিলিনাম যে মেডিসিন আছে, সিফিলিনাম মেডিসিনের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ নেচারের সঙ্গে রিলেশনশিপ থেকে সেই হেলথ প্রবলেম গুলো কি হয় সেগুলো আলোচনা করব। এবং পরে আমরা যেটা করব যে সিফিলিনাম মেডিসিনের সঙ্গে এটা লিঙ্ক আপ করাবো। হ্যাঁ, সিফিলিনাম মেডিসিনের সঙ্গে লিঙ্ক আপ করানোর জন্য মূলত এই আলোচনাগুলো। আমরা পরে নিজেই বুঝতে পারবো আসলে লিঙ্ক আপটা কোন জায়গায়। তাহলে সিফিলিটিক হেলথ প্রবলেমটা কি? সিফিলিটিক হেলথ প্রবলেম হচ্ছে জেনারেল অ্যাক্টিভেশন এট নাইট অর ফ্রম সান ডাউন টু সান আপ, সাধারণত রাত্রেবেলা বৃদ্ধি হয় এবং সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত এর প্রবাহ চলতে থাকে। বোন পেইন অর ডিস্ট্রাকশন, স্পেশালি বোন পেইন এট নাইট, হাড়ের ব্যথা এবং রাত্রেবেলা বিশেষ করে এই ধরনের ব্যথা হয়। আলসারেশন অফ স্কিন অর মিউকাস মেমব্রেন, মুখের যে মিউকাস মেমব্রেন আছে কিংবা ভেজাইনাল মিউকাস মেমব্রেন হতে পারে, এ ধরনের মিউকাস মেমব্রেন বা আমাদের জেনিটাল অর্গানের মিউকাস মেমব্রেন হতে পারে, এবং স্কিন এগুলোতে ক্ষত হয়। ডিস্টরশন অফ অ্যানাটমি অফেন কনজেনিটাল, এবং জন্মগতভাবেই বডির বিভিন্ন অ্যানাটমিক্যাল ডিস্টরশন হয়। সেই ডিস্টরশনের মধ্যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম স্কোলিওসিস। হ্যাঁ, স্কোলিওসিস আলোচনা কিন্তু করেছি অলরেডি। এই স্কোলিওসিসও কিন্তু সেই এক ধরনের ডিস্টরশন। এই ডিস্টরশনে কি হয়ে যাচ্ছে, মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আরো কিছু বিষয় হতে পারে, যেমন ক্লেফট প্যালেট। ক্লেফট প্যালেটটা একটু দেখান, ক্লেফট প্যালেটটা একটু দেখান। ক্লেফট প্যালেট হচ্ছে আমাদের যে ঠোঁট আছে, ওপরের ঠোঁট,
এটা কাটা। এই তো অনেকগুলো ছবি আসছে জন্মগতভাবে। এটা কিন্তু সিফিলিটিক নেচার, সিফিলিটিক ম্যাজমেটিকের কারণে এ ধরনের অবস্থা আসে। আরেকটা বিষয় একটু দেখান, স্ট্রাবিসমাস। স্ট্রাবিসমাস হচ্ছে টেরা, অনেকে বলে লক্ষ্মী টেরা বা টেরা। হ্যাঁ, হ্যাঁ এই তো টেরা, ডান দিকে, ডান নিচের দিকে, নিচের যে বাচ্চাটা, হ্যাঁ এই তো, হ্যাঁ এই যে এটা বোঝা যাচ্ছে, রাইট রাইট, টেরা স্ট্রাবিসমাস। এটা কিন্তু একটা সিফিলিটিক নেচার দেখুন। আহ, এবং এ ধরনের যারা, আমি দেখেছি যারা এ ধরনের জন্মগতভাবে যারা টেরা, এদের মধ্যে কয়েকটা বিষয় পরবর্তীতে অ্যাডভান্স প্যাথোলজি দেখা যায়, আলসারেশনটা দেখা যায়, বিশেষ করে গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসার। এবং আরো অ্যাডভান্স হলে তখন প্রচন্ড রকম মাসকুলার ডিস্ট্রফি, এবং তাদের মধ্যে মেন্টাল সিমটম গ্রো করে। মেন্টাল সিমটম যেটা গ্রো করে, ডিস্ট্রাকটিভ নেচার, তার লাইফের প্রতি প্রচন্ড বিষণ্ণতা, এবং পরবর্তীতে সুইসাইডাল টেন্ডেন্সি। এটা যে একেবারে সেই পরিবারটাকে জাহান্নাম বানাই ফেলো, এই ধরনের ব্যাপার স্যাপার চলে আসে। অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো এসছে, সবার ক্ষেত্রে হবে তা নয়। তবে জন্মগতভাবে এই ধরনের মানে অন্ধ ব্যক্তি বা অঙ্গহীন ব্যক্তি, হুম, এই ধরনের টেরা ব্যক্তি বা ক্লেফট প্যাট, কাটা, তারপরে যাদের আঙ্গুল নেই, এরা কিন্তু সব সিভিলিটিক ম্যাজমেটিক নেচার। এবং আরেকটা বিষয় যেটা হয় এই সিভিলিটিক কারণে, নিউরালজিয়া, স্নায়বিক ব্যথা, প্রচন্ড নিউরালজিয়া, এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক। দ্য ডেভেলপমেন্ট অফ সিফিলিস টু সিফিলিটিক মায়াজম। এখন আমরা যাব ডেভেলপমেন্ট অফ সিফিলিস টু সিফিলিটিক মায়াজম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পার্টটা খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন যে কিভাবে সিফিলিস রোগটা সিফিলিটিক মায়াজমে কনভার্ট করতেছে। যেমন ধরুন আমার জ্বর হলো, কয়েকদিন পর সেরে গেল, কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে আমার মধ্যে মায়াজমেটিক অবস্থা তৈরি করতেছে না। হুম, কিন্তু সিফিলিস যদি হয় তাহলে সেটা আজীবন থেকে যায়। শুধু তাই না, এটা বংশগতভাবে প্রবাহিত হয় বিভিন্ন রূপে। সেই রূপগুলো আমরা জানবো, যে তার জন্ম থেকে শুরু করে ওই লোকের সারা জীবনের কি ডিস্ট্রাকশন গুলো সে ঘটাইতে পারে, এবং তার বংশগতভাবে কি ডিস্ট্রাকশন গুলো ঘটাতে পারে, এই বিষয়গুলো আমরা দেখবো এখন। ফার্স্ট স্টেজ অফ সিফিলিস, দেখুন এটা হচ্ছে সিফিলিসের ফার্স্ট স্টেজ, নট সিফিলিটিক মাইজম। সিফিলিস, সিফিলিস রোগটার ফার্স্ট স্টেজ, যেখান থেকে সিফিলিটিক মায়াজমের জন্ম, যেখান থেকে সিফিলিনাম মেডিসিনের জন্ম। আমাদের মূল আলোচনা কিন্তু সিফিলিনাম, এবং সেখানে সেটা আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করতেছি, কেন করতেছি সেটা আমরা পরে বুঝতে পারবো। শ্যাঙ্কার, একটু শ্যাঙ্কারটা একটু দেখেন। শ্যাঙ্কার, CHANCR, শ্যাঙ্কার ইন জেনিটালিয়া। With a tendency of destruction of the soft tissue from the very onset. প্রথমেই যেটি সূচনা হয় সেটা হচ্ছে গিয়ে সফট টিস্যু ডিস্ট্রাকশন হয় জেনিটাল অর্গানে, করে সে শ্যাঙ্কার তৈরি করে। CHANCRE, CHANCRE, হ্যাঁ এই তো শ্যাঙ্কার। জেনিটাল অর্গানের শ্যাঙ্কারটা দেখেন ডান পাশে, এটা হচ্ছে ঠোঁটের না, একটু জেনিটাল অর্গানের যে শ্যাঙ্কারটা আছে দেখা যাচ্ছে, উপরে তো ছিল, বাম দিকে ছিল, বাম দিকে, বাম দিকে, বাম দিকে পেটের পাশে দেখেন, একটু বামে দেখেন, উপরে, হ্যাঁ রাইট, এই তো, হ্যাঁ এই তো শ্যাঙ্কারটা দেখুন। এটা হচ্ছে গিয়ে সূচনা, এই শ্যাঙ্কারটা হচ্ছে সূচনা। এবং এটার যে নেচার, এই যে আলসারেশন এবং গভীর ক্ষত, ডিস্ট্রাকশন নেচার, ডিস্ট্রাকটিভ নেচার, এই ডিস্ট্রাকটিভ নেচার তার সারা জীবনই বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এবং আরেকটা হচ্ছে কি, এরপর কি হয়, শ্যাঙ্কার হয় এবং বিউবো হয়। একটু বিউবো লিখে একটু দেখেন, বিউবো। বিউবোটা কি, ইনফ্লামেশন এন্ড সোয়েলিং অফ লিম্ফেটিক
often with pus, especially in armpit and groin. বগলের তলায় এবং গ্রোইন কুচকি এই দুটা জায়গায় আমাদের যে লিম্ফ্যাটিক চ্যানেল আছে, লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে ইনফেকশনটা ছড়িয়ে এই গ্ল্যান্ড গুলো আক্রান্ত হয়ে সেগুলো ফুলে যায় এবং পাস ফর্মেশন করে। এটা যে বিউবো, এটা হচ্ছে সিফিলিসের প্রথম ধাপ, ফার্স্ট স্টেজ। বিইউবিও, বিউবো। বিইউবিও, হ্যাঁ বিইউবিও, বিউবো হবে। আছে না বিউবো? পাখি আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে পাখি আসলে নিচের দিক দেখেন তো আছে নাকি এরকম কিছু। না আসলে থাক। এই তো আসছে, এই যে আসছে বিউবো, দেখছেন কত বড় বড় দেখাচ্ছে বিউবো। একবার নিচে ডান দিকেরটা দেখেন, এই তো বিউবো। হ্যাঁ, আমপিট থেকে এটা কিন্তু যে বগলের তলায়, সেখানে বিউবো হয়েছে, ফুলে উঠছে কিরকম। এটা হচ্ছে সিফিলিসের প্রথম ধাপ। এরপরে 6 সপ্তাহ পর, আফটার 6 উইকস, সেকেন্ড স্টেজে চলে যাচ্ছে। সে কিন্তু দূর হচ্ছে না বডি থেকে। দেখুন ওই যে গ্রোইনের জায়গায় দেখাচ্ছে, আর্মপিটে দেখাচ্ছে, হ্যাঁ, বিউবোগুলো দেখাচ্ছে। 6 সপ্তাহ পরে কি হচ্ছে, স্কিনে রোজিওলা, ইরাপশন অফ দ্য স্কিন, দ্যাট ইজ মাল্টিপল টিউবারকুলার মাস, viscous in character but not true boils। কি হচ্ছে, সেকেন্ড স্টেজে 6 সপ্তাহ পরে ইরাপশন দেখা যাচ্ছে। ইরাপশন গুলো কেমন, রোজিওলা। এই ইরাপশনটা একটু দেখান। এগুলো হচ্ছে রোজ কালার, রোজিওলা, ROACOLA, রোজিওলা। মিউকাস পাসেস ইন থ্রট। আপনি সবসময় গুগলটা অন করে রাখেন, আপনার স্ক্রিনটা অন করে রাখেন, তাহলে সুবিধা হবে এগুলো দেখাতে। হ্যাঁ, অনেকগুলো পিকচার দেখাতে হবে তো। আহ, নাসির ভাইকে ধন্যবাদ। আচ্ছা রোজিওলা, এই যে রোজিওলা চলে আসছে দেখেন, একটু বড় করে দেখেন নাসির ভাই। থ্যাংক ইউ নাসির ভাই। এই দেখেন, আহ, হামের মতো দেখাচ্ছে কিন্তু এগুলো হাম না। এ ধরনের যে কপারি লাইক ইরাপশন, হ্যাঁ, কপারি লাইক ইরাপশন বা রোজ লাইক ইরাপশন, এই ধরনের ইরাপশন, এটা কিন্তু সেকেন্ড স্টেজ, সিফিলিসের সেকেন্ড স্টেজ। এই বাচ্চাটার কেন হয়েছে, এই বাচ্চাটার সাধারণত যেটা আমার যেটা মনে হয়, আহ, যদি সে সিফিলিটিস আক্রান্ত হয়ে থাকে জন্মের সময় যেটা হয়, যদি মা সিফিলিস আক্রান্ত হয়ে থাকে তখন ওই মায়ের ভ্যাজাইনাল সোয়াবটা চোখে লেগে যায়। চোখে লেগে গেলে তাদের কনজাংটিভা হয়, সেখান থেকে পরবর্তীতে তার বডিতে ব্লাডের মাধ্যমে অন্যান্য কমপ্লেন গুলো তৈরি করে। এরপরে কি মিউকাস পাচেস ইন থ্রট, গলার মধ্যে কি হয়, একটা মিউকাস পাচেস হয়। মিউকাস পাসেস হচ্ছে কি, গলার মধ্যে সেখানে একদিন ক্ষত হয় মিউকাস মেমব্রেনে। কন্ডাইলোমাটা, দ্যাট ইজ জেনিটাল ওয়ার্স। একটু কন্ডাইলোমাটা দেখান নাসির ভাই, কন্ডাইলোমাটা, CON, কন্ডাইলোমাটা। কন্ডাইলোমাটা একটু দেখান, CONDYLOMATA, কন্ডাইলোমাটা। আটকে গেছে, আচ্ছা ঠিক আছে। কন্ডাইলোমাটা, দ্যাট ইজ জেনিটাল ওয়ার্ড। এই দেখুন, এই দেখেন কন্ডাইলোমাটা, জেনিটাল ওয়ার্ড এগুলো। হ্যাঁ, একটু বড় করে দেখান একটা জেনিটাল ওয়ার্ডকে, কন্ডাইলোমাটাকে বড় করে দেখান। এই দেখেন, এগুলো হচ্ছে গিয়ে সিফিলিসের সেকেন্ড স্টেজ।
তাহলে আমাদের এই চরিত্র চিত্র বা নেচার গুলোকে খুব ভালোভাবে আমাদের চোখের সামনে রাখতে হবে, কেননা আমরা সিমটম নিয়ে ডিল করি। এই চরিত্র এই নেচারের যখন অন্যান্য স্কিন ডিজিজ আসবে তখন আমরা এই জিনিসটাকে ভাবতে হবে। হ্যাঁ, এগুলো ওয়ার্ডস এর মতো দেখতে, বাট এগুলো সিফিলিটিক কন্ডাইলোমাটা। আমরা কিভাবে এগুলো দেখে বুঝবো যে রোগীর মধ্যে কি হতে পারে, কি থাকতে পারে, তার মানে সিফিলিস আছে না গনোরিয়া আছে, কি হয়েছিল, আমাদের কিন্তু সাইন সিমটম দেখে বুঝতে হবে। হ্যাঁ, রোগীকে বোঝার জন্য। লিম্ফ্যাডিনোপ্যাথি, দ্যাট ইজ সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড। সাধারণত বডিতে যখন এ ধরনের কোনো ইনফেকশন হয় তখন আমাদের বডির যে ইমিউনো মেকানিজম রয়েছে এবং ইমিউনো মেকানিজমের লিম্ফ্যাটিক সিস্টেম রয়েছে সেটা কি হয়, জাগ্রত হয়ে যায় এবং লিম্ফ নোড সোয়েলিং হয়ে যায়। এই জন্য আমাদের বডির বিভিন্ন জায়গায় লিম্ফ নোড গুলো সোয়েলিং হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনার সেকেন্ড স্টেজে গেল। এখন আমরা আসবো যে থার্ড স্টেজ। থার্ড স্টেজটা হয় 2 বছর থেকে শুরু করে 30 বছরের মধ্যে থার্ড স্টেজটা হয়। কারণ এক একজনের ইমিউনিটি এক এক রকম। যদি কারো ইমিউনিটি খুব স্ট্রং হয় তার হয়তো একটু সময় লাগতেছে, আর যার ইমিউনিটি উইক, হ্যাঁ, তাদের ক্ষেত্রে খুব আর্লি দেখা দিচ্ছে। তো এই জন্য থার্ড স্টেজটা সাধারণত 2 থেকে 30 বছরের মধ্যে ধীরে 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 ডেভেলপ হতে থাকে। কি হয় এক্ষেত্রে, এখন আর একটু গভীরে গিয়ে আক্রমণ করে অ্যাওর্টাকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টকে আক্রান্ত করে এবং হার্টের কোনটাকে আক্রান্ত করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের, যেমন অ্যাওর্টাকে আক্রান্ত করে কি করে, ওই যে এতক্ষণ এর আগে যে অ্যানিউরিজম পড়েছিলাম, অ্যানিউরিজম, সেই অ্যানিউরিজম তৈরি করে। আপনাদেরকে কিন্তু সেই বিষয়গুলো আগে আলোচনা করেছি, আপনাদের বলেছিলাম যে লিঙ্ক আপ করবো আমরা। হ্যাঁ, আমরা কিন্তু লিঙ্ক আপ করতেছি। অ্যানিউরিজম করে ফেলে, সেখানে ব্লাড ভেসেল যেটা আছে সেই ভেসেল কে উইক করে ফেলে এবং আপচাট করে ফেলে। এরপরে কি করে, বোন হাড্ডিতে আক্রমণ, কারণ এখন সে হাড্ডি ধরে ফেলছে। হুম, এই রাক্ষস, সিভিলিটি রাক্ষস, সে হাড্ডিকে ধরিয়া, কারণ হাড্ডি খাওয়া শুরু করছে, কি করতেছে, হাড়ের ক্ষয় করতেছে। হ্যাঁ, গোমেটাস নেক্রোসিস, স্পেশালি দ্য টিবিয়া। একটু নাসির ভাই একটু টিবিয়ার নেক্রোসিসটা একটু দেখান। হ্যাঁ, টিবিয়ার নেক্রোসিস। এই তো বেশ কিছু চিত্র নিচে অলরেডি চলে আসছে। এখানে কিছু, ওই যে দেখেন সিটি স্ক্যান দেখা যাচ্ছে, এই তো টিভি দেখা যাচ্ছে। হ্যাঁ, সিটি স্ক্যানের চিত্রগুলো, এক্সরে চিত্রগুলো। তাহলে যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের কি করতে হবে, এগুলো বুঝতে হলে আমাদের এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, অন্যান্য যে টেস্ট গুলো আছে এগুলো সহযোগিতা নিতে হবে। হুম, দেখুন টিবিয়ার সামনের দিকে, ওখানে কিন্তু ওই হাড়টা যেটা থাকে আপনার মসৃণ গোল থাকে সেটা চোখা হয়ে গেছে। হ্যাঁ, চোখা হয়ে গেছে, যারা এক্সরে সঙ্গে ধারণা আছে বুঝতে পারবে, এবং নেক্রোস্ট হয়ে গেছে মাথার দিকে। তাহলে এই ধরনের ডিস্ট্রাকশন গুলো ঘটে। এছাড়া কি হয়, নিউরোভাস্কুলার সিস্টেমও ডিস্ট্রাকশন ঘটিয়ে কি করে, টিবিয়া ডরসালিস। টিবিয়া ডরসালিস, হোয়াট ইজ টিবিয়া ডরসালিস? ডিস্ট্রাকশন অফ পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড। আমাদের যে স্পাইনাল কর্ডটা আছে, মেরুদণ্ড আছে, এখানে ডিস্ট্রাকশন ঘটায়। হ্যাঁ, নাসির ভাই টিবিয়া ডরসালিসটা বের করে একটু রাখেন, এটার উপরে একটু আলোচনা করব। কেননা এই টিবিয়া ডরসালিস টাও বেশ গুরুত্বপূর্ণ। ট্যাবিস, সরি, ট্যাবিস ডরসালিস, TABIS, ট্যাবিস ডরসালিস। ট্যাবিস ডরসালিস টা কি, ডিস্ট্রাকশন অফ দ্য পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড। এবং কি হয়, স্কাব, মাথার সেখানে মনে হয় কিছু খেয়ে ফেলছে। হ্যাঁ, এই ধরনের টাক হয়। আহ মাথায় জন্য কিছু খেয়ে ফেলছে, এই ধরনের টাক হয়, বার্নেস হয়। হুম, এবং আফটার লং ইয়ার আইরাইটিস হয়, উইথ অর উইদাউট ডেভেলপমেন্ট অফ সেকেন্ড এন্ড থার্ড স্টেজ অফ সিমটম। তাহলে আমরা এই যে তিনটা স্টেজ আলোচনা করলাম, তিনটা স্টেজে
সর্বশেষ স্টেজে আমরা পেলাম সেখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম আক্রান্ত হচ্ছে, হার্টবি আক্রান্ত হচ্ছে, এবং আমাদের যে নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে ট্যাবিস ডরসালিস তৈরি করতেছে, এবং স্কিনের মাথায় স্কিন আক্রান্ত হয়ে সেখানে কি করতেছে, অ্যালোপেসিয়া এরিয়াটা তৈরি করতেছে, মাথায় যে টাক পড়তেছে, গোল গোল টাক পড়ে, অ্যালোপেসিয়া এরিয়াটা হয়। এবং এখন আমরা যেটা আলোচনা করবো ট্যাবিস ডরসালিস। ট্যাবিস ডরসালের সে একটু অন্য চিত্র নিয়ে আসতে হবে নাসির ভাই। ওই যে দেখেন, ট্যাবিস ডরসালে একটা চিত্র হ্যাঁ দিয়েছিল, কাদের পায়ের আমি চিত্র দিচ্ছি। দিয়েছিল। হ্যাঁ, এই যে হাঁটু, এই যে হাঁটুর চিত্রটা, হ্যাঁ হ্যাঁ, এখানে একটু রাখেন। ইয়েস, এখানে একটু রাখেন, আমি আসতেছি, আলোচনা করতে পারেন। দেখুন হাঁটুটার দিকে একটু তাকিয়ে থাকুন, দেখুন হাঁটুটা কিরকম ভাবে বিকৃতি হয়ে গেছে, এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেই বিষয়ে আসতেছি। ট্যাবিস ডরসালিসটা কি? The tabes dorsalis is a slow degeneration of the nerve cell and nerve fiber that cause sensory information to the brain. আমাদের যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে সিগন্যাল যাচ্ছে, সেখানে ডিস্ট্রাকশনটা ঘটাচ্ছে এই ট্যাবিস ডরসালিস। তখন কি হচ্ছে, অ্যাবনর্মাল সেন্সেশন অফেন কল লাইটেনিং পেইন, এক ধরনের পেইন অনুভূত হচ্ছে, অ্যাবনর্মাল একটা সেন্সেশন হচ্ছে, হ্যাঁ, লাইটেনিং পেইন, যে বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মতো এক ধরনের পেইন হয়। এছাড়া প্রবলেমস ওয়াকিং সাসেস উইথ দ্য লেগস ফার অ্যাপার্ট, মূলত এই জন্যই এই নার্ভ ড্যামেজের কারণে হাঁটতে গেলে তো একটা প্রবলেম হয়, তার মনে হয় যে পাটা যেন অনেক ভারী, পাটা যেন অনেক দূরে, এই ধরনের একটা প্রবলেম হয়। লস অফ কোঅর্ডিনেশন অ্যান্ড রিফ্লেক্স, হাঁটার ক্ষেত্রে সে সমন্বয় করতে পারে না। জয়েন্ট ড্যামেজ স্পেশালি অফ দ্য নি, এই দেখুন এখন আমরা নিয়ে আসলাম। তাহলে প্রবলেমটা হচ্ছে কোথায়? নার্ভাস সিস্টেমে, ট্যাবিস ডরসালিস। সিমটম কোথায় প্রডিউস করতেছে? হাঁটুতে। কেন হাঁটুতে প্রডিউস করতেছে? কারণ এই নার্ভাস সিস্টেমের প্রবলেমের কারণে, মিস ইনফরমেশনের কারণে তখন তার হাঁটার প্রবলেম হচ্ছে, আর হাঁটার প্রবলেমের কারণে হাঁটু আক্রান্ত হচ্ছে, হাঁটু ড্যামেজ হচ্ছে, হ্যাঁ, বোন ড্যামেজ হচ্ছে, মাসেল উইক আসতেছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে, মাসেলটা ভীষণ চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লাড আর কন্ট্রোল প্রবলেম, সেক্সুয়াল ফাংশন প্রবলেম। যদি নার্ভাস সিস্টেমে প্রবলেম হয়, এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের কি হয়, প্রস্রাব ধরে রাখতে পারি নার্ভাস সিস্টেম কন্ট্রোলের মাধ্যমে, বাট সেটা যখন ড্যামেজ হয় তখন কিন্তু প্রস্রাব ধরে রাখতে পারে না, এবং তার সেক্সুয়ালও ডিসফাংশন হয়। সেক্সুয়াল ডিসফাংশন হয়েছে নার্ভাস সিস্টেম প্রবলেমের কারণে। আপনি সারা জীবন ধরে যদি ড্যামিয়ানা অ্যাগনাসকাস দিয়ে চলেন, তো এই রোগী কিছুই করতে পারবেন না। হ্যাঁ, সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে, আমরা না বুঝে শুধু মেডিসিন প্রয়োগ করলে হবে না। তাহলে দেখুন এই ট্যাবেস ডরসালিস, এই ট্যাবেস ডরসালিসটা এমন একটা রোগ যেটা এক ধরনের কি ডিস্ট্রাকশন ঘটাচ্ছে নার্ভাস সিস্টেম, এবং আমাদের হাঁটুতে ডিস্ট্রাকশন ঘটাচ্ছে। এবং তার সঙ্গে যে সিমটম গুলো হচ্ছে, সে হাঁটতে পারতেছে না, হাঁটতে গেলে মনে হচ্ছে পা অনেক ভারী হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, হাঁটতে গেলে তার সমস্যা হচ্ছে, এবং হাঁটু খুব মারাত্মক ভাবে ড্যামেজ হয়ে যাচ্ছে, মাসেল উইক লাগতেছে, ব্লাড আর কন্ট্রোল করতে পারতেছে না, সেক্সুয়াল ডিসফাংশন চলে আসতেছে, এই যে প্রবলেম গুলো। তাহলে সিমটম শুধু আমাদের বুঝলে হবে না, সিমটমের অন্তরালে গভীরে কি আছে, কোত্থেকে উৎপত্তি সিমটম গুলো, সেই বিষয়টা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। ট্যাবিস ডরসালিস ইজ দ্য লেট কনসিকুয়েন্স অফ দ্য নিউরোসিফিলিস। ট্যাবিস ডরসালিস ইজ দ্য লেট কনসিকুয়েন্স অফ দ্য নিউরোসিফিলিস, এটা হচ্ছে নিউরোসিফিলিসের পরবর্তী ধারা হচ্ছে ট্যাবিস ডরসালিস। কেন? কারণ এখন সিফিলিস আর মিউকাস মেমব্রেন অফ জেনিটাল জায়গায় নেই, সিফিলিস এখন নার্ভাস সিস্টেম আক্রমণ করেছে। তাহলে দেখুন, সেই মিউকাস মেমব্রেন থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে, পরবর্তীতে কি করলো, পরবর্তীতে সে আঠারিতে আক্রমণ করলো, হাড্ডিতে আক্রমণ করলো, এখানেই শেষ নয়, সে নার্ভটাকেও আক্রমণ করেছে। তাহলে তার ডিস্ট্রাকটিভ প্রসেস, ডিস্ট্রাকটিভ নেচারটা কত মারাত্মক ভয়াবহ। স্যামুয়েল হ্যানিম্যান সাহেব আজ থেকে 200 বছর আগে তিনি তখন সেই চিন্তা চেতনা করে, সিমটম গুলোকে অ্যানালাইসিস করে, হ্যাঁ, বিশেষভাবে চিন্তা করে তিনি এই যে মায়াজাম আবিষ্কার করলেন, তিনি তখন বললেন যে রোগের গভীরতা
রোগের গভীরতা, কারো ইন্টারনাল কজের কথা বললেন, সেই বিষয়টা আমাদেরকে কিন্তু এখনো ভাবা যে তিনি কিভাবে ভাববেন ওই সময় এই বিষয়গুলো। এবং এগুলো কিন্তু বর্তমান সায়েন্সের আলোকে আমি এই বিষয়গুলো কথাগুলো বলতেছি, কিন্তু এগুলোর সঙ্গে কিন্তু হ্যানিম্যান সাহেবের সেই সিভিলিটি মাঝে কিন্তু আমরা হুবহু মিল পাই। এখন আমি আসি, এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে কি সিফিলিসের একেবারে ডাইরেক্ট প্রক্রিয়া গুলো আলোচনা করেছি, ডাইরেক্ট প্রভাব গুলো আলোচনা করেছি, ডাইরেক্ট গতি প্রকৃতি কর্মকাণ্ড গুলো আলোচনা করেছি। এখন যেটা আলোচনা করব যে ল্যাটেন স্টেজ অফ সিফিলিস, ল্যাটেন স্টেজ অফ সিফিলিস। ল্যাটিন স্টেজ অফ সিফিলিস, এই ল্যাটিন স্টেজে গিয়ে কি হয়, এই ল্যাটিন স্টেজে গিয়ে এখন সেখানে সিফিলিস পাওয়া যাবে না, বাট সিফিলিসের কিছু নেচার পাওয়া যাবে। কি পাওয়া যাবে দেখেন, মেন্টাল ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে কি প্রকাশ করে, ডিপ্রেশন অফ মাইন্ড অ্যান্ড মেলাঙ্কোলিয়া। তার মধ্যে প্রথমে কি নিয়ে আসে, একটা ডিপ্রেশন নিয়ে আসে, বিষণ্ণতা নিয়ে আসে, হতাশা নিয়ে আসে, এবং মারাত্মক রকমের তার মধ্যে চরম হতাশা মেলাঙ্কোলিয়া চরম বিষণ্ণতা নিয়ে আসে তার মধ্যে। উইক পারসেপশন অ্যান্ড সাসপিশিয়াসনেস, বোঝার ক্ষমতা কমে যায়। অনেকে দেখবেন যে ওষুধ কিভাবে খাবে একবার বুঝে দিচ্ছেন মাথায় ঢোকে না, দুইবার বুঝে দিচ্ছেন মাথায় ঢোকে না, তিনবার বুঝে দিচ্ছেন মাথায় ঢোকে না। তার পারসেপশনটা অত্যন্ত উইক। হ্যাঁ, তার প্রবলেম জিজ্ঞেস করতেছেন, সে এটাও ঠিক মতো বলতে পারতেছে না, পারসেপশনটা এতটা উইক। অ্যান্ড সাসপিশিয়াসনেস, এবং তার মধ্যে সন্দেহবাতিক এই নেচারটা ঢুকে পড়ে। সাপ্রেশন, suppressive want to conceal everything, even does not want to express his own suffering। সে এতটাই কনসিল্ড হয়ে যায়, এতটাই সাপ্রেসিভ নেচারের হয়ে যায় যে সে তার নিজের সাফারিং গুলোকে এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, যেটা বললাম যে আপনি তাকে জিজ্ঞেস করছে কি প্রবলেম, সে এটাকেও এক্সপ্রেস করতে পারতেছে না। তার পারসেপশন কমে যায়, তার সাপ্রেসিভ নেচার তার মধ্যে চলে আসে, ফিক্সড আইডিয়া বিভিন্ন রকমের তার মধ্যে কুসংস্কার, ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, বদ্ধমূল ধারণা, বিভিন্ন কিছু তার মধ্যে প্রবেশ প্রবেশ করে। ইন্ট্রোভার্ট ওয়ান্টস টু বি অ্যালোন অ্যান্ড ডাজ নট লাইক কোম্পানি। হ্যাঁ, সে খুব অন্তর্মুখী হয়ে যায়, একা একই থাকবে, কারোর সাথে মিশবে না, তার কোনো বন্ধু বান্ধব নাই, সবসময় একটা ঘরে থাকে। আস্তে আস্তে সে সিজোফ্রেনিক হয়ে যায়, সিজোফ্রেনিক, সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, সিজোফ্রেনিক হয়ে যায়। হ্যাঁ, স্ট্রং সুইসাইডাল টেন্ডেন্সি, লোডিং অফ লাইফ, অলওয়েজ সিক্স দ্য অপরচুনিটি ফর কমিট সুইসাইড, এবং আরো চরম পর্যায়ে গিয়ে জীবনটাই তার কাছে অসহনীয় হয়ে ওঠে, জীবনটাকে সে রাখতে চায় না, সে সুইসাইড করতে চায়। এগুলো সমাজের নানা কারণে হতে পারে, নানা পারিপার্শ্বিক কারণে হতে পারে, বাট ইন্টারনাল ম্যাথমেটিক কজ সেটাকে আরো উস্কে দেয়, সেই পথে পরিচালিত করে, আরো উস্কে দেয়। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ফিজিক্যাল জেনারেল সিমটমস, ফিজিক্যাল জেনারেল সিমটম মানে শারীরিক যে লক্ষণগুলো কি আসে, আমরা কিন্তু এখন আলোচনা করতেছি ল্যাটেন স্টেজ অফ সিফিলিস। আমাদের স্টেজ গুলো শেষ এখন, সিফিলিসের ল্যাটেন স্টেজ মানে এটা হচ্ছে গিয়ে সুপ্ত স্টেজ বলা হয়, ল্যাটেন, ল্যাটেন স্টেজ মানে এই অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় থেকে কোনো ডিস্ট্রাকশন করছে না, বাট কিছু সাইন সিমটম প্রডিউস করতেছে। সাইন সিমটম গুলো কিন্তু কোনো অর্গানিক ড্যামেজ করতেছে না, কিন্তু তার সাফারিং করাচ্ছে, বাট অর্গানিক ড্যামেজ করতেছে না, এই জন্য ল্যাটেন স্টেজ বলা হচ্ছে। ফিজিক্যাল জেনারেল সিমটমে কি হচ্ছে, ফিজিক্যাল জেনারেল সিমটমে অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, রাত্রে বেলায় তার রোগ যন্ত্রণার প্রচন্ড বৃদ্ধি, এবং সে ওয়েট করে ফর কি সানরাইজ, সূর্য ওঠার জন্য সে অপেক্ষা করে যে কখন সূর্য উঠবে, কখন সূর্য উঠবে, আমি রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাবো, এই অপেক্ষায় সে থাকে। অল কমপ্লেন্স আর অ্যাগ্রাভেটেড বাই হিট অ্যান্ড এমএল বাই কোল্ড, সমস্ত তার সিমটম গুলো আবার কমপ্লেন্স আর অ্যাগ্রাভেটেড বাই হিট, রাত্রেবেলা তার বাড়ে, আবার গরমেও বাড়ে, গরমেও বাড়ে। আপনার বরিকের বই পড়ে দেখবেন সেখানে সিফিলিনাম মেডিসিনে আছে, সিফিলিনাম,
আমি কিন্তু এটা পড়াচ্ছি সিফিলিটিক ল্যাটিনিসিস, বাট বুরিকের বইয়ে সিফিলিনা মেডিসিনের মধ্যে আছে ডিসমিয়া বা অ্যাজমা অ্যাগ্রাভেশন বাই সামার লেখা আছে দেখবেন। তাহলে অল কমপ্লেন্টস আর অ্যাগ্রাভেটেড বাই হিট অ্যান্ড অ্যামল বাই কোল্ড। ক্রেভিং কি সে পছন্দ করে? সোর, সুইট, চক, পেন্সিল, ওয়াইন এটসেট্রা। এই যে পেন্সিল খেতে চায়, লাইম খেতে, চক খেতে চায়, চুন খেতে চায়, কেন? বাচ্চারা বা কোন ব্যক্তি কখন আসলে বিষয় এগুলো যখন অ্যানিমিক হয়ে পড়ে তখন কিন্তু এগুলো খাওয়ার ক্রেভিং তার মধ্যে বেড়ে যায়। আর সোর সাধারণত টক খাওয়ার ইচ্ছাটা গ্যাস্ট্রিক ট্রাভেল থেকে হয়, এবং সুইট সুইট খাওয়ার ইচ্ছে কিন্তু ডায়াবেটিক রোগীদের মধ্যে আমরা জানি প্রবলভাবে আসে। এছাড়া কারোর ব্যক্তিগত নেচার ইচ্ছার সুইট খাওয়ার ইচ্ছাটা হতে পারে। কমপ্লিট অ্যাভারশন টু মিট, কিন্তু মাংস সে একদমই খেতে চায় না। সিফিলিটিক নেচারটা হচ্ছে মাংস একদমই সে খেতে চায় না। স্লিপ, ঘুম, রোলিং অফ হেড ফ্রম সাইড টু সাইড ডিউরিং স্লিপ, ঘুমের সময় মাথা শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে থাকে, হ্যাঁ এরকম। সাফারিং অ্যামেলেশন বাই ডিসচার্জ, সিফিলিটিক একটা নেচারের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ডিসচার্জ যদি হয়ে যায় তাহলে তার অ্যামেলেশন সাফারিং গুলো অ্যামেলেশন হয়ে যায়, এবং সেই ডিসচার্জটা কি, যেমন লিউকোরিয়া। আমার যদি বডির এক্সক্রিশন হয়, এক্সক্রিশন গুলো কি, যেমন আমাদের পায়খানা, প্রস্রাব, ঘর্ম, ঘাম, এগুলো যদি বের হয়ে যায় তাহলে তার বেড়ে যায়। যেমন কি পার্সপিরেশন অ্যাগ্রাভেশন, আমরা জানি মাক্সলের পার্সপিরেশন অ্যাগ্রাভেশন মানে বডির যে এক্সক্রিশন, যেগুলো এক্সক্রিশন, হ্যাঁ, স্টুল, পায়খানা যখন ডিসেন্ট্রি হয়, পায়খানা করতে গেলে তার ব্যথা যন্ত্রণা, ঘাম হলে তার খারাপ লাগে, এটা সিবিলিটিক নেচার। সিবিলিটিক নেচারটা হচ্ছে গিয়ে ন্যাচারাল এক্সক্রিশনে সমস্যা, কমপ্লেন বেড়ে যায়। আর অ্যাবনর্মাল ডিসচার্জে সিমটমের অ্যামেলিয়েশন হয়। অ্যাবনর্মাল অ্যাবনর্মাল ডিসচার্জ যেমন কি ফিস্চুলার ক্ষেত্রে পুজ বের হয়ে গেলে তার ভালো লাগতেছে, আবার লিউক্রিয়া হয়ে গেলে তার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা গাইনি রিলেটেড প্রবলেম গুলোর অ্যামেলিয়েশন হচ্ছে, ব্যাপারটা এরকম। এখন আমি আসবো যে এই ল্যাটেন স্টেজের ক্যারেক্টারিস্টিক সিমটম। ক্যারেক্টারিস্টিক সিমটমটা কি হচ্ছে? ফুল অফ হেয়ার ইন বাঞ্চেস, ড্যান্ড্রাফ উইথ ইয়েলো, থিক ইয়েলো ইরাপশন বা ক্রাস্ট, প্রচুর পরিমাণে চুল উঠছে, থোকায় থোকায় চুল উঠতেছে, এবং মাথায় এক ধরনের চর্মরোগের মতো দেখা যাচ্ছে, এবং সেগুলোতে হলুদ মামড়ি পড়ে। ইয়ার ইয়ার অ্যান্ড হেড আর লার্জার ইন কম্পারিজন টু হিজ বডি, মাথাটা এবং কানটা তার বডির তুলনায় একটু বড় মনে হয়, বড় দেখায়। হ্যাঁ, আমাদের দুটো অর্গান, আমাদের বডির দুটো অর্গান মৃত্যু পর্যন্ত সম্ভবত বাড়তে থাকে, একটা হচ্ছে নাক এবং কান। দেখবেন অনেক বুড়া ব্যক্তির কানটা অনেক বড়, নাকটা অনেক চোখা, হ্যাঁ নাকটা অনেক বড়, কারণ এই দুটো অর্গান কিন্তু বাড়তেই থাকে। তো সিফিলিটিক যারা, তাদের ক্ষেত্রে এই কানটা খুব বেড়ে যাবে। আর শরিক যারা, তাদের নাকটা হয় চোখা, সিফিলিটিক নাকটা হয় ভোঁতা। এই শোনেন, এখন বলতেছে নোজ ফ্ল্যাট অর ডিপ্রেসড নোজ, ডিমিনিশন অর লস অফ সেন্স অফ স্মেল, নাকটা অনেক ফ্ল্যাট হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, এবং একটু ডিপ্রেস নোজটা একটু দেখান নাসির ভাই। ডিপ্রেস নোজ বা স্যাডেল নোজ বলা হয়, স্যাডেল নোজ, ঘোড়ার জিনের মতো স্যাডেল নোজ, এটা একটু দেখান। নাকটা দেখতে কেমন হবে সিভিলিটি যারা। হ্যাঁ দেখুন, নাকটা দেখুন কেমন চাপটা। হুম, ছবি দেখা যাচ্ছে এই সিভিলিটিক নাকগুলো এরকম হবে, এবং তাদের লস অফ স্মেল হবে, হ্যাঁ, ঘ্রাণ পায় না। টিথ, টিথটা একটু দেখান। ক্রাউন অফ ইনসিশর টিথ বিকাম ডিসেন্ট্রিক, চাঁদের মতো হবে। আপনি একটু কাপ শেপ টিথ একটু দেখান, কাপ শেপড, সিইউপি কাপ, কাপ শেপ টিথ, তাহলে তার চলে আসবে।
কাপ শেপ টিথ, টিথ একটু নিচের দিকে আসছে। হ্যাঁ, ছবিগুলো একটু নিচের দিকে যান, একটু নিচে যেতে হবে, আরো একটু নিচে যেতে হবে। না, আচ্ছা আপনি লেখেন তো টুথ ক্যারিস অফ চাইল্ড, চাইল্ডের টুথ ক্যারিস এটা আছে কিনা। অনেক বাচ্চাদের দেখবেন যে দাঁতের সামনের দিকে মনে হয় যেন খাসকাটা খাসকাটা। হুম, এই তো। হুম, একটু নিচের দিকে দেখেন তাহলে আরো আসবে। আর একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে দেখেন যান পান কিনা। এই যে দাঁত দেখাচ্ছে এটাও সিপিলিটিকি দাঁত, কিন্তু কাপ শেপ দাঁতটা আমি যেমন দেখাতে যাচ্ছি ওই জিনিসটা ঠিক আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, না আসলে কি করার। আচ্ছা, তো কাপ শেট মানে সামনের দিকে দাঁতটা মনে হয় যেন গোল, মানে চাঁদের মতো কেটে ফেলা, এই ধরনের একটা, এই ধরনের দাঁত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, দেখা যায় সাধারণত। এছাড়া যেটা হয় যে স্কিনে হার্ড একনি হয় এবং এক্সট্রিমিটিসে স্পুন শেপড অর পেপার থিন নেল। আচ্ছা এটা একটু দেখেন, স্পুন, স্পুন শেপড নেল, চামচের মতো এই স্পুন শেপ নেল, এটা কিন্তু অ্যানিমিয়া হলেও কিন্তু এই ধরনের নখ হয়, অ্যানিমিয়ার কারণে সাধারণত হয়, নিচের দিকে ডেবে যায়। আমাদের সাধারণ নেইলটা কেমন ডোমের মতো একটু উঁচু, কিন্তু এটা বিপরীত হয়ে যায়, নৌকার মতো হয়ে যায়, স্পুন শেপ হয়ে যায়, নিচে দিক ডেবে যায়, স্পুন শেপ নেইল। স্পুন শেপ নেই। হ্যাঁ, স্পুন শেপ নেইল। হ্যাঁ, একটু নিচের দিকে একটু আসে দেখি। এই তো, হ্যাঁ এই তো, বুড়ো আঙ্গুলটা দেখাচ্ছে, 1 2 3 নাম্বার একটা এই রাইট, এই যে স্পুন শেপ নেইল নিচের দিকে ডেবে গেছে দেখেন, এটা কিন্তু সিফিলিটিক নেইল। হ্যাঁ, সিফিলিটিক নেইল। এরপর সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অফ সিফিলিস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম হচ্ছে ল্যাটেন্ট স্টেজ। প্রথমে আলোচনা করলাম যে সিফিলিসের অ্যাক্টিভ স্টেজে 3টা স্টেজ, ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজ। হ্যাঁ, এরপরে যেটা আলোচনা করলাম যেটা ল্যাটেন্ট স্টেজ। এখন আমরা আলোচনা করতেছি এখন সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অফ সিফিলিস। প্রথমে প্রাইমারি স্টেজ ছিল, সুপ্ত অবস্থায় কোন ডিফর্মিটি নাই, এখানে শুধুমাত্র কিছু সাইন সিমটম গুলো আমরা পেলাম। এখন এই ভিতরে থেকে এখন সে কি করতেছে, সেকেন্ডারি অবস্থা তৈরি করতে। এখন সেকেন্ডারি অবস্থায় গিয়ে সে কি করতেছে দেখেন, সেকেন্ডারি অবস্থায় গিয়ে সে কি করতেছে, the inherited syphilis dyscrasia does indeed remain in these latent states, or from subsequent it trade of the secondary manifestation of syphilis। এটা ভিতর থেকে পরবর্তীতে নিজেকে ফ্লার আপ করে এবং সেকেন্ডারি অবস্থায় চলে যায়। সেকেন্ডারি অবস্থায় গিয়ে সে কি করতেছে, soft tissue destruction of bone, periosteum, brain, etc. Soft tissue destruction of bone, periosteum, brain, etc. Soft tissue destruction করে, বোনের পেরিস্টেম ডিস্ট্রাকশন করে, ব্রেন ডিস্ট্রাকশন করে। হ্যাঁ, কমপ্লিকেটেড সিমটম আফটার 5 to 10 years, 5 থেকে 10 বছর পর
কমপ্লিকেটেড সিমটম গুলো তৈরি করে। এবং এই বিষয়গুলো যেটা আসে, এগুলোর অধিকাংশ বিষয় হচ্ছে কনজেনিটাল। কনজেনিটাল অর্থাৎ মা, বাবা বা দাদা, দাদি, নানা, নানি, এই যে এই বিষয় থেকে তারা সিফিলিসে আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে ল্যাটিন স্টেজ ছিল। এখন কনজেনিটালি সেটা যেই নতুন শিশুটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে আসতে পারে। এবং শুধু তাই না, আহ, যে মাটা এই সিফিলিটিক অবস্থা নিয়ে বড় হয়েছে তার সন্তানের মধ্যে আসতে পারে শুধু শুধু সন্তান গর্ভ ধারণ থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত, পরবর্তী সময় পর্যন্ত হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আসি কমপ্লিকেটেড সিমটমস অফেন 5 to 10 ইয়ার্স, 5 থেকে 10 বছর পরে এই সেকেন্ডারি যে ইনফেকশন যেটা হয় বলে আস্তে আস্তে 5 থেকে 10 বছরের মধ্যে কমপ্লিকেটেড অবস্থায় চলে যায়। তখন কি হয়, বাইপ্যারিটাল হেডেক, মাথার দুই পাশে প্রচন্ড ব্যথা করে, মানসিকভাবে খুব দুর্বল হয়ে যায়, এবং ডিপ সিটেড আলসার, গভীর ক্ষত হয়, ব্রোকেন ডাউন হেল, স্বাস্থ্যটা অত্যন্ত ভেঙে পড়ে, স্বাস্থ্যটা প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, খুব ক্ষত হয়েছে, হ্যাঁ গভীর ক্ষত হয়েছে, শুকাচ্ছে না, এবং তার স্বাস্থ্যটা খুব ভেঙে পড়তেছে। এবং এই নেচার গুলোর সঙ্গে কিন্তু আমাদের ক্যান্সারাস অবস্থারও কিন্তু মিল রয়েছে, এটা একটু মাথায় রাখবেন। আর কনজেনিটাল ইফেক্টটা কি হচ্ছে, ফিউচার malfor future malformation, অ্যাবর্শন টেক প্লেস। যেটা বললাম যে ওই যে মা যে সিভিলিটিক অবস্থা নিয়ে জন্মগ্রহণ করেছে, যে শিশুটা পরবর্তীতে মা হয়েছে, তার কি হচ্ছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, সন্তান ধরে রাখতে পারতেছে না, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। আফটার 8 to 10 years এজ অফ চাইল্ড, হাসিশন ট্রায়াড, এবং 8 থেকে 10 বছর পরে ওই শিশুটা যে জন্মগ্রহণ করলো সিপিলিটিক এই মাইজম নিয়ে, বা এই সিপিলিটিক সেকেন্ডারি অবস্থা নিয়ে, তখন তার মধ্যে কি হচ্ছে, হাসিশনস ট্রায়াড। হাসিশনস ট্রায়াড এটা আলোচনা করতে গেলে আর একটু বিশাল ব্যাপৃত হয়ে যাবে, এতটুকু আমরা জানি। তারপর হ্যাজিনেস অফ ভিশন, কেরাটাইটিস, তার দৃষ্টির হ্যাজিনেস, অস্বচ্ছতা, ডিফনেস, বধিরতা, কাপ শেপ টিট, হ্যাঁ ওই যে দাঁত যেটা বলেছিলাম, হ্যাঁ কাপ শেপ টিট, স্যাডেল নোজ, যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি, স্যাডেল নোজ, কাপ শেপ টিট, নাইটলি বোন পেইন, রাত্রেবেলা হাড়ের পেইন, প্রচন্ড পেইন, এবং চারকফ জয়েন্টস। এই চারকফ জয়েন্টে কি হয়, জয়েন্ট ডিসলোকেশন হয়ে যায়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এন্ড ডিবিলিটিং ডিফর্মিটিস। এমন অনেক ব্যক্তি আছে যাদের হাড়ে ব্যথা, শরীরে ব্যথা কমে না কমে না, কি আলট্রা এক্স রে করে দেখা গেল কি, বা এমআরআই করে দেখা গেল কি তার হাড়ের সমস্যা, কি এক্স রে দেখা গেছে হাড় ফ্র্যাকচার। আপনি পড়ে গেছিলেন, আঘাত পেয়েছিলেন, যে না পড়েও যায় না, আঘাতও পায় না, কিন্তু হাড় ফ্র্যাকচার হয়ে আছে। এই যে এই ধরনের যে বিষয়গুলো আছে, বা ডিসলোকেশন, জয়েন্টের ডিসলোকেশন হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে চারকফস জয়েন্টস। হ্যাঁ, এটা কিন্তু একটা এই ধরনের সিপিলিটিকের সেকেন্ডারি স্টেজ। এবং ক্লেফট প্যালেট, যেটা বললাম যে জন্মগতভাবে তালু কাটা, তাহলে এগুলো সেকেন্ডারি অবস্থায় চলে আসতেছে। সেকেন্ডারি অবস্থায় মা বাবা সিফিলিসে আক্রান্ত ছিল, তাদের মধ্যে ল্যাটিন অবস্থা ছিল, পরবর্তীতে যে শিশুটা জন্মগ্রহণ করেছে তারা এই যে তালু কাটা নিয়ে, তারপরে নাক বোতা নিয়ে, জয়েন্টের ডিসলোকেশন নিয়ে, বধিরতা নিয়ে, বা টেরাডিস্টি, বা দাঁতে এই ধরনের শেপ, এবং শিশুবেলা থেকেই প্রচন্ড ব্যথা যন্ত্রণা, হাড়ে রাত্রে রাত্রে প্রচন্ড ব্যথা করে, এই ধরনের অবস্থা নিয়ে সে পরবর্তীতে ফ্লেয়ার আপ হতে পারে। এই সেকেন্ডারি সিফিলিসের আরো কিছু সিমটম আপনাদের সামনে তুলে ধরতেছি। তারপরে আমি আমার আলোচনা শেষ করব, সমন্বয় করে আলোচনা শেষ করবো আজকের মতো। সেই সেকেন্ডারি স্টেজে আরো কিছু সিমটম কি, মাইন্ড স্টেজে গিয়ে হচ্ছে ডিসব্যালেন্স অফ মাইন্ড অ্যান্ড ক্রিমিনাল ইনসিনিটি। এই যে যারা খুন, ধর্ষণ, হত্যা, রাহাজানি,
সন্ত্রাস, এ ধরনের কর্মকাণ্ড যারা করতেছে, ডিস্ট্রাকশন করতেছে সমাজের, হ্যাঁ, এ ধরনের মানসিকতাই কিন্তু এক ধরনের মানসিক রোগ। এগুলো কিন্তু এই সিফিলিটিক নেচার, সেকেন্ডারি সিফিলিসের নেচার। হেডেক, মাথা ব্যথা এবং বিশেষ করে মাথার পিছনের দিকে অক্সিপিটাল হেডেক, ড্যান্ড্রাফ এন্ড ফলিং অফ হেয়ার ইন বানস। সিফিলিসের একটা গুরুত্বপূর্ণ নেচার হচ্ছে প্রচুর পরিমাণে চুল ওঠা, হ্যাঁ। আই, ক্যাটারাক্ট এন্ড কর্নিয়াল আলসার, চোখে ছানি পড়া এবং কি আলসার হওয়া, ক্ষত হওয়া। নোজ, নেক্রোসিস অফ বোন অফ দ্য নোজ এন্ড আদার প্লেস, নেক্রোসিস অফ দ্য বোন অফ দ্য নোজ এন্ড আদার প্লেস, নাকের যে বোন আছে সেখানে নেক্রোস্ট হওয়া বা বডির অন্য হাড়ে নেক্রোস্ট হওয়া, হয়ে যাওয়া। যেমন আপনার এই যে অস্টিও স্ক্লোরোসিস হচ্ছে, যেমন আপনার অস্টিওফাইট হচ্ছে, হ্যাঁ, পিএলআইডি হচ্ছে, এই ধরনের বিভিন্ন যে ডিস্ট্রাকটিভ নেচার গুলো আছে। স্পন্ডিলোসিস হচ্ছে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার ডরসোসিস, লাম্বার লডোসিস, এগুলো কিন্তু এই সিপিলিটিক নেচারের মধ্যে পড়ে। এগুলো স্কিন, সিপিলিটিক আলসার, সিপিলিটিক ইরাপশন, গ্যাংগ্রিন। সিপিলিটিক আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা বাচ্চার ছবি দেওয়া হয়েছিল, যে সেখানে স্কিনটা কিরকম রোজ কালার স্পট, থুক 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 ছাপগুলো এসে যায়, ঠিক সিপিলিটিক যে স্কিন ইরাপশন গুলো এ ধরনের হয়। এবং সিপিলিটিক আলসারটা হয় গভীর ক্ষতযুক্ত এবং সমস্ত সমস্যা তা রাত্রে বাড়ে। এই রাত্রে বৃদ্ধিটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ঠান্ডায় উপশম। এটা মাসবেরিক বিভিন্ন স্টেজ, ল্যাটিন স্টেজ, সেকেন্ডারি স্টেজ, সব স্টেজেই এই রাত্রে বৃদ্ধি, এই রাত্রে বৃদ্ধি সিফিলিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং সিফিলিনা মেডিসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং আপনারা দেখবেন সিফিলিনা মেডিসিনটা পড়লে, যে কোনো বই থেকে পড়েন, রাত্রিকালীন বৃদ্ধি, অ্যাগ্রেভেশন নাইট, এটা সব প্রতিটা বইয়ে আছে। তাহলে দেখুন, এই রাত্রিকালীন বৃদ্ধি, এই লক্ষণটা, এই অবস্থাটা তার ফার্স্ট স্টেজ, ল্যাটিন স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ল্যাটিন স্টেজ, এরপরে সেকেন্ডারি স্টেজ, সমস্ত স্টেজে এই লক্ষণটা আছে, সিমটমটা আছে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, এবং সিফিলিনামেরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এটা। এবং মেলদের ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া, মেলদের, পুরুষদের কি হয়, ইনফার্টিলিটি এসে যায়, তাদের স্পার্ম কাউন্ট থাকে না, অ্যাজোস্পার্মিয়া এসে যায়। আর ফিমেলের ক্ষেত্রে রিকারেন্ট অ্যাবর্শন, বারবার গর্ভপাত হয়ে যায়। তার মানে তোমরা যারা সিভিলিস দ্বারা আক্রান্ত বা সিভিলিক মাধ্যমে আক্রান্ত, তোমাদের এই দুনিয়াতে এই দূষিত শিশু জন্ম দেওয়ার দরকার নাই। যারা দুনিয়াতে আসবে কি নিয়ে, সিভিলিক নেচার নিয়ে, ডিস্ট্রাকশন নিয়ে, তার শরীরের অঙ্গ বিকৃতি নিয়ে আসবে, মানসিক বিকৃতি নিয়ে আসবে এবং সমাজ এবং পৃথিবীকে ধ্বংস করবে। এই ধরনের দরকার নাই। এই জন্য এরা অ্যাজোস্পার্ম হয়ে যায়, প্রকৃতিই যায় না, অ্যাজোস্পার্মিক হয়ে যায়, এবং বারবার নারীদের অ্যাবর্শন ঘটে। এক্সট্রিমিটিস, অ্যাচিং পেইন ইন বোন অফ লিম্বস, বোন, অঙ্গ প্রত্যঙ্গে বনে খুব বেশি পেইন করে। আর ডিজিজটা কি, ভেরিয়াস ডিফর্মিটি অ্যান্ড অ্যাট্রোফি, যত রকম ডিফর্মিটিস ডিজিজ আছে, অ্যাট্রোফিক ডিজিজ আছে, যেমন লিভার সিরোসিস, সেরিব্রাল অ্যাট্রোফি, ব্রেন শুকিয়ে যাচ্ছে, নার্ভ শুকিয়ে যাচ্ছে, লিভার শুকিয়ে যাচ্ছে, এই ধরনের যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলো বিভিন্ন ডিফর্মিটি, বিভিন্ন বিভিন্ন ডিফর্মিটির মধ্যে কি আছে, যেমন ওই যে ট্যাবিস ডরসালিস আলোচনা করলাম, হ্যাঁ। আমি প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে সমন্বয় করে দিব পরে। এই যে ট্যাবিস ডরসালিস আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, যে সেখানে নার্ভ ড্যামেজ হয়ে হার্ট, হ্যাঁ, হাঁটু আক্রান্ত হচ্ছে। তারপর স্কোলিওসিস আলোচনা করেছিলাম, সেখানে মেরুদণ্ডের যে বিকৃতি হচ্ছে। এই যে বিভিন্ন রকমের যে ডিফর্ম ডিজিজ গুলো, এই ডিজিজ গুলো কিন্তু এই সিফিলিটিক মাইজমেটিক। টিউবারকুলোসিস, হ্যাঁ, টিউবারকুলোসিস এটাও সিফিলিটিক মাইজমেটিক। তারপরে ক্যান্সার, পার্টাস অ্যানিমিয়া, স্ট্রিকচার, সাইনাস, ফিস্চুলা, আলসার, ক্যারিজ, ডিস্ট্রাকশন অফ বডি টিস্যু অর্গান, বিভিন্ন রকম যে বডিতে ডিস্ট্রাকশন চলে বিভিন্ন অর্গানে, এই ডিস্ট্রাকশন গুলো কিন্তু এই সিফিলিটিক মাইজমেটিক। তাহলে দেখুন, আমরা সিফিলিনা মেডিসিনটা যখন পড়েছি, আমরা পড়েছি কি, যে উপযুক্ত ওষুধের ব্যর্থতা এবং যেখানে সিফিলিটিক মাইজমেটিক অবস্থা পাওয়া যায়। এই একটা লাইনকে শুধুমাত্র বোঝার জন্য আমি পুরো সিফিলিটিক মাইজমেটিক অবস্থাটা আপনাদের সামনে নিয়ে এসেছি।
একটা লাইন যে রাত্রিকালীন বৃদ্ধি সিফিলি নামের এই একটা লাইনকে বোঝানোর জন্য আমি পুরো এই স্টেজগুলোকে নিয়ে আসছি। অর্থাৎ যেখানে আপনি সিফিলিনাম মেডিসিনটা প্রয়োগ করবেন, বলা হয়েছে উপযুক্ত ওষুধের ব্যর্থতা, এবং যেখানে বংশগত সিফিলিস বা রোগীদের সিফিলিস পাওয়া যায়, সিফিলিস হিস্ট্রি পাওয়া যায়, তাহলে রোগীদের সিফিলিসের হিস্ট্রি কিভাবে বুঝবেন, কিভাবে আমরা বুঝবো, এটা বোঝানোর জন্য কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি। এবং ডিজিজ গুলো কিরকম হবে, নেচার কেমন হবে, সেগুলো কিন্তু আলোচনা করেছি। রাত্রিকালীন বৃদ্ধি এটা কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে দেখুন, আমরা এই গত যে ক্লাস আলোচনা করেছিলাম সেখানে মাইন্ডের উপরে যে ডিস্ট্রাকটিভ অবস্থা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে যে তারা কিরকম মেন্টালিটির হয়, কি ডিস্ট্রাকটিভ নেচার হয় তাদের মধ্যে, রাত্রিকালীন ভীতি, তারপরে আপনার সাফারিং, রাত্রিকালীন সাফারিং এর ভীতি, এই ধরনের ভীতিগুলো তার মধ্যে ছিল। এবং তার মধ্যে বারবার হ্যান্ড ওয়াশিং ম্যানিয়া তার মধ্যে ছিল, এবং তার সঙ্গে বডির বিভিন্ন জায়গায় একটা ডিস্ট্রাকশন। তো এই ডিস্ট্রাকশনটা সব জায়গায় এবং কোথায় কোন অর্গানে, নখে, নাকে, চোখে, মুখে, হ্যাঁ, হাতে পায়ে অর্গানে, নার্ভাস সিস্টেমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে, বিভিন্ন জায়গায় কি ডিস্ট্রাকশন গুলো হয়, কি ডিজিজ প্যাথোলজি গুলো গ্রো করে, তাদের নামগুলো কি, এগুলো কিন্তু আমরা চেষ্টা করছি মোটামুটি তুলে ধরার জন্য। তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে একটু আমার মধ্যে দেরি হয়ে গেল, হ্যাঁ, বিদায় নিতে হবে। তো ধন্যবাদ নাসির ভাইকে, ধন্যবাদ আমাদের জহিরুল ধন্যবাদ। স্যারকে, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জহির মাশাআল্লাহ ভাই কেমন মাশাআল্লাহ, আছেন? খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ। ধন্যবাদ ওয়ারিফ ভাই, খুব চমৎকার বিশ্লেষণ ধর্মী আলোচনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমি তাহলে বিদায় নিই, হ্যাঁ, আমার অফিসে যেতে হবে। জি জি, আচ্ছা। থ্যাংক ইউ। জি। জি, সালাম আলাইকুম। আসসালাম।